তো এখন কথা হচ্ছে কি যে এই যে উপজাতি হিসেবে যারা আছে, যারা এখন তা জুমল্যান্ড বানাবে, ব্যাপারটা হলো কি যে খবরে এসেছে, আমরা সবাই জানি, আপনারাও দেখেছেন যে আপনার মিডিয়াতে দেখেছেন যে তারা জুমল্যান্ড বানাবে। তো এই যে জুমল্যান্ড বানাবে, এটা কার প্ররোচনা বা কাদের প্ররোচনা? এই জুমল্যান্ড বানানোর প্ররোচনাটা কাদের, বা এই চিন্তাটা কাদের? এই চিন্তাটা কি শুধু ওখানে উপজাতি হিসেবে যারা আছে এই চিন্তাটা কি ওদেরই, নাকি ওদের সাথে আরও অন্যান্য যারা আছে, আশেপাশে যারা আছে তাদের ইন্ধন আছে? এটা খুব স্বাভাবিক ব্যাপার, খুব সহজ কথা। ইন্ধন তো অবশ্যই আছে, কারণ আমাদের তো শত্রুর অভাব নেই। কারণ আমরা যখনই নাকি চেষ্টা করেছি যে নিজেদের পায়ে দাঁড়ানোর জন্য, আমরা যখনই চেষ্টা করেছি ভালো কিছু করার জন্য, অনেকেরই তো তা সহ্য হয় না। আপনি আপনার ঘরের ভিতরেই দেখেন না কেন, বা আপনার সমাজের ভিতরেই দেখেন না কেন, যে আপনি যখন একটা ভালো কিছু করার চেষ্টা করবেন তখন সেটা অনেকেরই সহ্য হবে না। তখন সেটাকে কি করবে? আপনাকে ডিমোনালাইজ করবে। প্রথমত আপনাকে ডিমোনালাইজ করবে, দ্বিতীয়ত আপনি যাতে সেই কাজটা করতে না পারেন সেটার চেষ্টা করবে, তৃতীয়ত আপনার পিছনে একটা ফেউ লাগাই দিবে যে এটাকে শেষ করে দে, বা এটাকে এরকমভাবে করে দে, ধ্বংস করে দে। তো এখন ওদেরকেও কিন্তু ওইভাবে ব্যবহার করা হচ্ছে। আর ওরা তো ওদের যে আছে, চিন্তা আছে, বা যে জুমল্যান্ড বানাবে, বা ওরা ওই ল্যান্ডের অধিকারী, তো ওদের তো চিন্তা আছেই। আর সাথে সাথে আশেপাশের যে দেশগুলো আছে বা যেই গোষ্ঠীগুলো আছে, সেই গোষ্ঠীগুলো ওদেরকে কি করতেছে? ওদেরকে বিভিন্ন ধরনের প্রণোদনা বলুন, বা সামরিক সহায়তা বলেন, বা এই ধরনের যে কার্যকলাপগুলো আছে সেগুলোতে সহায়তা করতেছে। তো এখন কথা হলো যে উপজাতি যারা ছিল, উপজাতিটাই ভালো ছিল, তো এদেরকে আমরা কি করছি? আমরা আমাদের দেশের ওই তথাকথিত সুশীল, আসলে মানে শুদ্ধ ভাষায় কথা বললে যদি সুশীল হয়ে যেত তাহলে তো কোনো কথাই ছিল না। আপনি শুদ্ধ ভাষায় কথা বলবেন, আপনি মানে বইয়ের ভাষায় কথা বলবেন, সাধু ভাষায় কথা বলবেন। আপনি সাধু ভাষায় কথা বললেই কি আপনি সুশীল হয়ে যাবেন? এই দেশের অবস্থাটা হয়েছে কি এখন জানেন? যে আপনি 2 কলম লিখতে পারেন কি না আমি জানি না, কিন্তু যদি 2 কলম সাধু ভাষায় কথা বলতে পারেন মিডিয়াতে 2 লাইন, তাহলে আপনি কিন্তু সুশীল হয়ে গেছেন। আর যদি 2-4টা নীতিবাক্য বলতে পারেন তাহলে আপনি ভাই বুদ্ধিমান, মানে বুদ্ধিজীবী হয়ে গেছেন। ঠিক আছে? তো এরকম বহুত বুদ্ধিজীবী কিন্তু বাংলাদেশে মানে হয়েছে, তাদের আবার বুদ্ধিজীবী গোরস্থানেও তাদের জায়গাও হয়েছে। তো এরকম অনেক বুদ্ধিজীবী বাংলাদেশে আছে। যাই হোক, এখন কথা হচ্ছে কি যে এই আমাদের দেশের এই তথাকথিত বুদ্ধিজীবী আর তথাকথিত সুশীল নামধারী যে কিছু মানে দালাল শ্রেণীর লোক আছে, এই দালাল শ্রেণীর লোকগুলোর কারণে এই এখন বর্তমানে যে পার্বত্য এলাকাতে যে অরাজকতা চলতেছে। জুমল্যান্ড বানাবে তারা, এখন জুমল্যান্ড বানাবে। তো জুমল্যান্ডের পরে কী ল্যান্ড হবে সেটা আমি জানি না, এটা আল্লাহই ভালো জানে, কিন্তু আপাতত তারা জুমল্যান্ড বানাবে। তো এখন আমরা যখন ছোট ছিলাম, সেই 70-এর দশকে 80-র দশকে আমরা দেখেছি বা শুনেছি, দেখিনি শুনেছি আমরা, যারা আমাদের মুরব্বী ছিলেন তাদের কাছ থেকে, বাবার কাছ থেকে বা চাচার কাছ থেকে বা জ্যাঠার কাছ থেকে শুনেছি যেটা, যে এই পার্বত্য এলাকাতে যে আমাদের যে বাঙালি যারা আছি আর কি, এই বাঙালিদের যে অভিবাসনের জন্য বা তাদেরকে ওখানে বাড়িঘর করার জন্য ব্যবস্থা করা হয়েছিল, এবং অনেক বাঙালি ওখানে গিয়েও ছিল বাড়িঘর করার জন্য, কিন্তু বিভিন্ন অত্যাচার অনাচারের কারণে ওখানে অনেকেই টিকতে পারেনি, পরে হয়তো তারা আবার মাইগ্রেট করেছে। তো এখন কথা হচ্ছে কি যে তখন এই 70 এবং 80-র দশকে এদেরকে কিন্তু খুব ভালোভাবে দমন করা হয়েছিল, এই উপজাতিদেরকে কিন্তু খুব ভালোভাবে দমন করা হয়েছিল, এবং এই পার্বত্য এলাকাতে কিন্তু সেনাবাহিনীর খুব ভালো একটা অবস্থান ছিল, এবং তারা কিন্তু খুব কঠোর হস্তে এদেরকে মানে দমন করে রাখতো, যাতে করে কোনো ধরনের কোনো মানে এই যে এখন যেরকম অরাজকতা চলতেছে, এই অরাজকতাটা যাতে না হয়, বা এরা যাতে করে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, বা এরা যাতে করে স্থির থাকে। তো 70 এবং 80-র দশকে যে স্থিরতা ছিল এখন কিন্তু সেটা একেবারেই নাই। কী কারণে নাই সেই আলোচনায় আমি যাব না, এটা আপনারা সবাই বুঝেন যে কী কারণে নাই। তো এখন একটা ব্যাপার মানে ক্লিয়ার, যে তারা এখন আবার মাথাচাড়া দিয়ে উঠেছে, এবং বিভিন্ন ধরনের প্রস্তাব তারা উত্থাপন করতেছে, এবং তাদের জন্য আলাদা ল্যান্ড লাগবে। ওইটা পার্বত্য চট্টগ্রাম তাদের, চিটাগং তাদের, কয়দিন পরে বলবে ফেনীও তাদের, কুমিল্লাও তাদের। তো এখন কিভাবে আপনি তাদেরকে কন্ট্রোল করবেন?
আপনার যেখানে কথায় আছে না, গ্রামে একটা কথা বলে না যে সময়ের 1 ফোর অসময়ের 10 ফোর, তো এখন ঠিক ওই ব্যাপারটা হয়ে দাঁড়িয়েছে যে আপনি সময় মতো তাদেরকে দমন করেননি, সময় মতো তাদেরকে কন্ট্রোল করেননি, সময় মতো তাদেরকে তাদের যে অবস্থান সেটা তাদেরকে বুঝিয়ে দেননি। এখন তাদেরকে আপনার এই জিনিসগুলো বুঝিয়ে দিতে হলে শতগুণ বেশি আপনাকে এফোর্ট দিতে হবে। তো এই সে শতগুণ এফোর্টটা যে আপনি দিবেন, এই এফোর্টের যে ক্ষমতা, সেই সক্ষমতা আপনাকে ওই শতগুণ না 1000 গুণ বাড়িয়ে নিতে হবে। যেটা আগে ছিল 1 টাকার কাজ, এখন সেটা হয়েছে 1 কোটি টাকার কাজ। তো যাই হোক, এখন কথা হচ্ছে কি যে এই যে উপজাতি যে গোষ্ঠীটা আছে বা ক্ষুদ্র নৃগোষ্ঠী যাদেরকে বলা হয় বা উপজাতি যাদেরকে বলা হয়, এই উপজাতিদেরকে উপজাতিই বলেন, এই উপজাতিদেরকে আর আদিবাসী বলবেন না। এদেরকে আদিবাসী বলা মানে হইল এদেরকে চাঙ্গা করে তোলা, এদেরকে উপরে উঠাইয়া দেওয়া, এদেরকে মানে এদের মনোবলটাকে বৃদ্ধি করে দেওয়া। আপনারা কেন এদেরকে আদিবাসী বলেন? আমার তো মাথায় ঢুকে না। তাহলে আপনি বা আমি এদেরকে আদিবাসী বলতেছি আর নিজেদেরকে আমরা কি করতেছি? আমরা তাহলে এখানকার এই বাংলাদেশের, আমরা তাহলে এখানকার ক্ষুদ্র নৃগোষ্ঠী? আমরা এখানে ভাড়া খাটতে আসছি? আমরা এখানে ভাড়া খাটতে আসছি? আমরা কি ইন্ডিয়া থেকে আসছি? আমরা কি পাকিস্তান থেকে আসছি? আমরা কি বার্মা থেকে আসছি? আমরা কি আফগানিস্তান থেকে আসছি? ওরা যদি এখানকার আদিবাসী হয়, আমরা কোত্থেকে আসছি? এখন এই মিডিয়াতে গালিগালাজ করাটা ঠিক না, কিন্তু গালিগালাজ না করেও পারা যায় না। তো এখন কথা হলো কি যে ওই গ্রামে একটা কথা আছে না যে বাপের আগে বাকিটুকু বুঝে নেন। তো বাপের আগে যদি কিছু ফালাইতে হয় বা কেউ যদি কিছু ফালাইতে চায়, তাহলে এইরকম অবস্থাই হয়। তো এখন কথা হইতেছে কি যে এরা এখন জুমল্যান্ড বানাবে, তাদের দেশ তারা স্বাধীন করবে, ওটা তাদের দেশ, পার্বত্য চট্টগ্রাম তাদের দেশ, তারা স্বাধীন করবে। তো এখন আপনারা বুদ্ধিজীবী যারা আছেন, আপনারা সুশীল যারা আছেন, যান না, এখন তাদেরকে যান ওইটা স্বাধীন করে দিবেন, স্বাধীন করে দিবেন। তারা তো চাচ্ছেই স্বাধীন করার জন্য, তো আপনারা যান স্বাধীন করে দিয়ে আসেন দেশটাকে, ওদের দেশটাকে স্বাধীন করে দিয়ে আসেন। আপনারা এখন ফিডার খান নাকি? আপনারা কি ফিডার খান? আপনারা কি লেবন চুষ খান? আপনারা তো অনেক বড় বড় কথা বলেন যে অধিকার নিয়ে কথা বলেন, হ্যাঁ, আদিবাসীদের অধিকার নিয়ে কথা বলেন। তো এখন যান না, আপনারা গিয়ে আপনারা দেশটা স্বাধীন করে দিয়ে আসেন। তো এই যে তারা এখন যে স্বাধীনতা চাচ্ছে, তারা জুমল্যান্ড করবে, জুমল্যান্ড বানাবে, পার্বত্য চট্টগ্রাম তাদের। তো আলটিমেট সিচুয়েশনটা কি? আলটিমেট সিচুয়েশনটা হচ্ছে এই যে আমাদেরকে আবার যুদ্ধ করতে হবে তাদের বিরুদ্ধে, তাই না? আবার যুদ্ধ করলে আপনারা বলবেন কি, হায় হায় হায়, উপজাতি আমাদের আদিবাসীদেরকে সব মেরে ফেললো, মানবতা হারিয়ে গেল। মানবতা নাই, এই দেশে মানবতা নাই। আবার আপনারা গিয়ে হিউম্যান রাইটসে গিয়ে করবেন, যে মামলা করবেন, তাই না? তো এই দেশের একটা শ্রেণী, এই শ্রেণীটা আমার মনে হয় না যে কখনো বিলুপ্ত হবে। এই দেশের একটা শ্রেণী আছে, একটা দল আছে, একটা চাটার গোষ্ঠী আছে, একটা দালাল শ্রেণীর গোষ্ঠী আছে, যারা নাকি এই দেশটাকে মানে খাঁটি বাংলা ভাষায় যদি বলতে চাই, এই দেশটার হোগা মারার জন্য এক পায়ে দাঁড়িয়ে আছে। কিন্তু তারা এইটা বুঝে না যে এই দেশটার যখন হোগা মারা সারা হয়ে যাবে, তখন তার যে হোগা মারাটা শেষ হয়ে যাবে সেটা সে বুঝতেছে না। আজকে সে মনে করতেছে যে তার ছেলে বা মেয়ে হয়তো ইফেক্টেড হবে না, তার ভবিষ্যৎ বংশধর ইফেক্টেড হবে না, কিন্তু যখন মানে হোগা মারা সারা হয়ে যাবে তখন কিন্তু আর সময় থাকবে না। তো এখনও সময় আছে। এই দেশে আপনারা যারা চাটার গোষ্ঠী, দালাল গোষ্ঠী আছেন, আপনারা এখন বুঝার এখনও সময় আছে, বুঝতে চেষ্টা করেন কারা কী জন্য এই যে উপজাতি যারা আছে তাদেরকে ইন্ধন দিচ্ছে, বুঝার চেষ্টা করেন। আর যদি আজকে না বুঝেন, আর 100 বছরও বুঝতে পারবেন না, আর তখন বুঝেও কোনো লাভ হবে না, আপনারা অনেকেই মনে করতেছেন যে হলে হবে, কি হবে না হবে, আমরা এখানে থাকবো না, আমরা চলে যাব, অন্য কোথাও চলে যাব। যেতেও পারবেন না, কেউ আপনাদেরকে নিবে না। এই যে বাংলাদেশে পাকিস্তানের সাথে যখন যুদ্ধ হলো, 71-এ যখন যুদ্ধ হলো, স্বাধীনতা যুদ্ধ যখন হলো, স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশে প্রচুর বিহারি, যারা নাকি পাকিস্তানি বংশোদ্ভূত বিহারি আছে, তারা বাংলাদেশে আটকা পড়েছে।
আবার বাংলাদেশের প্রচুর মানুষ পাকিস্তানে আটকা পড়েছে। পাকিস্তান কি নিয়েছে? একটা মানুষ কি নিয়েছে? একটা বিহারি কি বাংলাদেশ থেকে নিয়েছে? বা বিহারি যারা পাকিস্তানে বাংলাদেশি যারা পাকিস্তানে আছে, যা আটকা পড়েছে, তাদেরকে কি বাংলাদেশ এনেছে? আনেনি। আপনারা ভাইবেন না যে ওই কারোর দালালি করে, কোনো রাষ্ট্রের দালালি করে বা কোনো গোষ্ঠীর দালালি করে আপনি আপনার সর্বস্ব দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনাকে কেউ এসে হেলিকপ্টার দিয়ে সেই দেশে নিয়ে যাবে, এটা ভাইবেন না। গ্রামে আরেকটি কথা আছে, কথাটা হলো কি, খারাপ কথা না বলে আসলে পারা যায় না। কথাটা হলো যে কামাল যার যার পুটকি শেষে সামাল। তো যার যারটা নিজেকেই সামাল দিয়ে রাখতে হয়, আর অন্য বাড়ির কেউ এসে আপনাকে সামাল দিবে না। তো যার যারটা শেষে সামাল দেন, এখনও সময় আছে, শেষে সামাল দেন। ওই যে বিভিন্ন ইয়াতে ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম বলেন, বা আরও কী আছে এই সমস্ত মিডিয়াতে, বা আপনার ওই যে রাস্তায় স্লোগান দিয়ে যে আপনার বিভিন্ন মানবাধিকার সংস্থা, এই সংস্থা সেই সংস্থা, তারপরে আরও কত কি আছে, এই সমস্ত জায়গাতে বড় বড় বক্তব্য দেন আপনারা যে আদিবাসী রক্ষা করো, আদিবাসী কমিটি, আদিবাসী এই, আদিবাসী সেই। এগুলোতে বাদ দেন, বোঝার চেষ্টা করেন, বাস্তবে ফিরে আসেন। আবেগ ভালোবাসা এক জিনিস, বাস্তব আরেক জিনিস। এই দেশে এখন বর্তমানে পার্বত্য চট্টগ্রামের জন্য সেই 70 এবং 80-র দশকে যেই ব্যবস্থাপনাটা ছিল, সেই ব্যবস্থাপনাটা আবার দরকার হয়ে পড়েছে। আমি বাংলাদেশ সেনাবাহিনী বা বাংলাদেশ সরকার যারা আছে তাদেরকে আমার রিকোয়েস্ট যে সেই 70-80 দশকে যেই শাসন ব্যবস্থাটা ছিল পার্বত্য চট্টগ্রামের জন্য, সেই শাসন ব্যবস্থাটাতে আবার ফিরে যাওয়ার জন্য। তা না হলে এদেরকে কন্ট্রোল করা মোটেও সম্ভব না। আর যেখানে আগে ছিল 2 প্লাটুন, এখানে দরকার হলে এখন 10 প্লাটুন সৈন্য পাঠানোর ব্যবস্থা করা হোক। কারণ কেউ চাচ্ছে এখানে বিশৃঙ্খলা করার জন্য, এবং তারা সবাই এখানে ইন্ধন দিচ্ছে, এবং তারা এখানে সবাই তাদেরকে কি করতেছে, তারা প্রচুর পরিমাণে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, প্রচুর পরিমাণে সামরিক সহযোগিতা তারা করতেছে। তো এটা আমাদেরকে বুঝতে হবে, এবং সেই 70 এবং 80-র দশকে যে পার্বত্য চট্টগ্রামের যে শাসন ব্যবস্থাটা ছিল বা যে সামরিক ব্যবস্থাটা ছিল, সেই সামরিক ব্যবস্থাটা আবার ফিরিয়ে আনার জন্য আহ্বান করছি। বিশেষ করে সেনাবাহিনীর পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া উচিত। কারণ সেনাবাহিনী তো একটা দেশের আসলে বলতে গেলে যে একটা মেইন পার্ট। সেনাবাহিনীকে বাদ দিয়ে তো আপনি কোনো কিছুই করতে পারবেন না, কোনো সেনাবাহিনীকে বাদ দিয়ে কোনো কিছু করতে পারবে না। তো সেনাবাহিনীকে বাদ দিয়ে যেহেতু কিছু করতেই পারবে না, যত সরকারই আসুক না কেন, সব সরকারই কিন্তু সেনাবাহিনীর উপর নির্ভরশীল। তো যেহেতু সেনাবাহিনীর উপর সব সরকার নির্ভরশীল, তো সরকারকে বলবো আপনারা তড়িৎ গতিতে এই পার্বত্য চট্টগ্রামে শান্তি ফিরিয়ে আনুন। 1 নম্বর কথা শান্তি ফিরিয়ে আনুন। 2 নম্বর কথা হচ্ছে যত পরিমাণ সম্ভব সেনাবাহিনী সেখানে ডিপ্লয়েড করা দরকার আপনারা সেটা করুন, এবং খুব তাড়াতাড়ি অল্প সময়ের ভিতরে এই পার্বত্য চট্টগ্রামকে ঠান্ডা করুন। তা নয়তো ওই যে চাটার গোষ্ঠী, দালালের গোষ্ঠী, আর ওই যে সাথে যারা ইন্ধন দিচ্ছে, সামরিক সহযোগিতা করছে, এদের শক্তি আরও বেড়ে যাবে। এদের শক্তি বাড়ার আগে এদেরকে কন্ট্রোল করে নিয়ে আসুন।